আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে আমি আমন্ত্রণ জানাচ্ছি আজকের ক্রিমিনাল ল এর উপর এই আইন বিষয়ক অনুষ্ঠান ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রাম দেখবার জন্য। আমি আজম এন্ড কো সলিসিটরস এর প্রিন্সিপাল সলিসিটর শাফিউল আজম। ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রাম অনুষ্ঠিত হয় রোববার দুপুর 12:30 থেকে 2টা পর্যন্ত। রোববার আমি লাইভ প্রোগ্রাম করি এবং তার পরের দিন কাল সোমবার সকাল 9:30 থেকে 11টা পর্যন্ত এই একই প্রোগ্রামটা আবার পুনঃপ্রচার করা হবে, অর্থাৎ রিপিট দেখানো হবে। সুতরাং রোববার দুপুর 12:30 থেকে 2টা পর্যন্ত এবং সোমবার সকাল 9:30 থেকে 11টা পর্যন্ত আপনারা ক্রিমিনাল ল এর উপর এই আইন বিষয়ক অনুষ্ঠান ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রাম দেখতে পারেন। মনে রাখবেন, এইটাই হচ্ছে একমাত্র ক্রিমিনাল ল এর উপরে আইন বিষয়ক অনুষ্ঠান। অন্য কোনো প্রোগ্রাম আপনার হয় না, শুধু এইটাই হচ্ছে ক্রিমিনাল ল এর উপর আপনার অনুষ্ঠান। আমি সবাইকে স্বাগত জানাই সবাইকে এই প্রোগ্রামটা দেখার জন্য। আবার দীর্ঘ প্রায় 25 বছরেরও অধিক ধরে আমি শুধু ক্রিমিনাল ল এর উপরে প্র্যাকটিস করে আসছি, তাই আমার স্পেশালিজম, আমার এক্সপার্টিজ হচ্ছে ক্রিমিনাল ল এর উপরে। আর এই প্রোগ্রামে আমি শুধু ক্রিমিনাল ল বিষয়ে আলোচনা করি। কনফিডেন্সিয়ালিটি ব্রিচ হওয়ার রিস্ক থাকে বলে, অর্থাৎ এই ক্রিমিনাল কেসগুলো হয় পুলিশ বাদী, পুলিশ এক পক্ষ, আর আমরা যারা অ্যারেস্ট হয়, যারা বিবাদী আছে, যারা ডিফেন্ডেন্ট আছে, তাদেরকে আমরা সলিসিটররা রিপ্রেজেন্ট করি। সুতরাং এগুলো পুলিশ বাদী কেস এবং এখানে আমরা ডিফেন্ড করি যারা অ্যারেস্ট হয়, যাদেরকে পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়, যাদের বিরুদ্ধে মামলা হয় ম্যাজিস্ট্রেটস কোর্ট, ক্রাউন কোর্টে, আমরা তাদেরকে রিপ্রেজেন্ট করি। আর আমাদের অপোজিট হচ্ছে, আমাদের মানে বিপক্ষ হচ্ছে পুলিশ। এই জন্য আমি এই কেসের মধ্যে কোনো প্রশ্নাদি এই প্রোগ্রামের মধ্যে আমি নিই না। কারণ আপনি যদি টেলিভিশনের মধ্যে একটা আপনার কেসের ব্যাপারে কোনো আমার সাথে আলাপ করতে চান, তাহলে এতে অনেক রিস্ক থেকে যায়, যার জন্য কনফিডেন্সিয়ালিটি ব্রিচ হবে। এই জন্য আমি কোনো প্রশ্নাদি এই লাইভ প্রোগ্রামের মধ্যে নিই না। কিন্তু আমি সবসময় বলে আসছি আপনাদেরকে, প্রোগ্রাম যখন 2টা বাজে শেষ হয়, ওর পরে আমি ঘন্টা খানেক, ইভেন দরকার হলে আরো বেশি সময় ধরে আমি অ্যাভেলেবল থাকি। সুতরাং আপনাদের যা যা প্রশ্ন আছে, যে যে প্রশ্নাদি আপনারা করতে চান, সেই প্রশ্নসমূহ আপনারা আমাকে করতে পারেন, কিন্তু সেটা আমাকে আজম এন্ড কো সলিসিটরস এর অফিসের নাম্বারে করতে হবে। তখন আমি আনসার করব, আমার ইমার্জেন্সি লাইনের সাথে কানেক্টেড হবে এবং আমি আপনাদের প্রশ্নাদির উত্তর দিতে পারবো। আপনারা আমার টেলিফোন নাম্বার আজম এন্ড কো সলিসিটরস এর ওয়েবসাইটে গেলে গুগলের মধ্যে সার্চ করলে টেলিফোন নাম্বার ফর আজম এন্ড কো সলিসিটরস ওটা চলে আসবে। তখন টেলিভিশনের মধ্যে প্রোগ্রামের পরে 2টার পরে আমাকে ওই নাম্বারে ফোন করবেন। ওইটা কানেক্টেড থাকে আমার ইমার্জেন্সি লাইনের সাথে। আপনারা আমার সাথে কথা বলতে পারবেন এবং কোনো প্রশ্নাদি থাকলে সচরাচর সেই প্রশ্নসমূহের উত্তর আমি তখন দিই। I am going to talk about the general principles of criminal law in this program. Every case has its own facts, merits, and demerits. If you are facing a criminal investigation or concerned about something that involves the police, always seek advice from a specialist criminal defense solicitor. সুতরাং পুলিশ যদি আপনাকে অ্যারেস্ট করে পুলিশ স্টেশনে নিয়ে যায়, সে আপনাকে কাজের জায়গা থেকে হোক, ঘর থেকে হোক, অফিস থেকে হোক, রাস্তা থেকে হোক, যেখান থেকে হোক না কেন, যে কোনো সময়ই হোক না কেন, সহসা দেরি না করে আপনার পছন্দের একজন স্পেশালিস্ট ক্রিমিনাল ডিফেন্স সলিসিটরের সাথে যোগাযোগ করে সবগুলো বিবেচনা করে, প্রস এন্ড কনস গুলো সবগুলো বিবেচনা করে, ডিসকাস করে, তারপর ফুললি প্রিপেয়ার হয়ে আপনি পুলিশের ইন্টারভিউটা ফেস করবেন। অনেক সময় দেখা যায় কি যে আজম সাহেব আমাদেরকে তো হঠাৎ করে পুলিশ স্টেশনে নিয়ে গেছে, আমরা তো আপনার টেলিফোনে যোগাযোগ করতে পারি নাই, অনেক লেট হয়ে গেছে। যখন আমরা আপনার সাথে যোগাযোগ করেছি তখন আমাদেরকে অলরেডি ইন্টারভিউ করে ফেলছে। তখন আপনাকে যেটা করতে হবে, পুলিশ স্টেশন থেকে বের হওয়ার সাথে সাথে দেরি না করে আপনাকে
খুঁজে বের করতে হবে। আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা আছে তাদের কাছে বলবেন যে বেঙ্গলি স্পিকিং যারা বাংলাদেশের মানে বাংলা ভাষায় কথা বলতে পারে এরকম ক্রিমিনাল ল এর স্পেশালিস্ট সলিসিটার কারা আছে তাদের সাথে তখন অনেক আপনার যদি জানা নাও থাকে আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবরা তখন আপনাকে খুঁজে বের করে দিবে, অথবা গুগলের মধ্যে যদি আপনি সার্চ করেন ইন্টারনেটের মধ্যে তখন আমাদের নাম চলে আসবে আজহাম এন্ড কো সলিসিটার্স, এবং আমাদের টেলিফোন নাম্বারও পাবেন, এবং আমাদের সাথে যখন যখন যোগাযোগ করবেন তখন আমরা আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দিব, এবং সেখানে আপনি ইন্টারভিউর মধ্যে কি বলছেন না বলছেন, আপনার পজিটিভ সাইড কোনগুলো নেগেটিভ সাইড কোনগুলো, ইন্টারভিউটা এভালুয়েট করব আমরা। আপনার বিরুদ্ধে কি রকম কেস আসতে পারে, অদূর ভবিষ্যতে শীঘ্রই হয়তো আপনাকে কোর্টে যেতে হতে পারে, আমরা তখন ফুললি প্রিপেয়ার্ড হব। আপনার প্রশ্নগুলো কি কি উত্তর দিয়েছেন সেগুলোর উপরে আমরা বুঝতে পারবো সবকিছু। আমার বক্তব্যগুলো আমি সচরাচর বাংলায় এবং ইংরেজিতে মিশিয়ে বলার চেষ্টা করি যাতে সবাই বুঝতে সুবিধা হয়। আজকে আমি যেটা বলবো একটা খুবই লোমহর্ষকর কেস, এবং যেটা আপনার এই দেশের প্রায় প্রত্যেকটা মেইন চ্যানেলের মধ্যে বিবিসি চ্যানেলের মধ্যে ব্রডকাস্ট হয়েছে। একটা ইয়াং ছেলেকে 25 ইয়ার্স ওল্ড তখন ছিল, সে যখন তাকে সাজা দিচ্ছিল তাকে অনেক বছরের আপনার যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিল, এবং এটা এবং জাজ মিনিমাম কত বছর থাকতে হবে সেটাও আপনার ধার্য করা হয়েছিল। এটা হলো একটা হিস্টোরিক্যাল কেস, এবং জাজ ছিল আমরা সারা মনরো কিংস কাউন্সিল, আমরা আগে কিউসি বলতাম। ওল্ড বেইলিতে এই কেসটা হয়েছে, যেখানে সেন্ট্রাল ক্রিমিনাল কোর্ট, যেটা এই দেশের সবচেয়ে বড় ক্রিমিনাল কোর্ট, সেন্ট্রাল লন্ডনের মধ্যে ওল্ড বেইলিতে এই কেসটা হয়েছিল, এবং এখানে সিগনিফিক্যান্ট রিস্ক টু দ্য পাবলিক জাজ বলছিল যে এই ছেলেটা এই ব্যক্তিটা পাবলিকের জন্য একটা উল্লেখযোগ্য ঝুঁকি, বিশেষভাবে ঝুঁকিপূর্ণ এই ব্যক্তি, সে খুবই ডেঞ্জারাস, খুবই রিস্কি পার্সন। এই কথাগুলো জাজ আপনার তাকে যখন সাজা দিয়েছিল তখন জাজের মানে উক্তিগুলো ছিল সিগনিফিক্যান্ট রিস্ক ফর দ্য পাবলিক। In a historic televised camera have been allowed in court to show judge sentence a 25-year-old man to a life imprisonment for stabbing his grandfather to death. সে তার গ্র্যান্ডফাদারকে নানাকে সে হত্যা করেছিল, সে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে এই 25 বছরের এই যুবককে। ওল্ড বেইলির জাজ সারা মনরো কিংস কাউন্সিল, আগে আমরা কিউসি বলতাম। This young man who had been cleared of murder admitted the manslaughter for 74-year-old David Oliver in Mottingham, Southeast London in January 2000, তখন মনে হয় আপনার 2021 ছিল, 2021 অথবা 2021 ছিল আপনার 19শে জানুয়ারিতে। এটা আপনার মটিংহাম একটা সাউথ ইস্ট লন্ডনের এরিয়া, এখানে আপনার 74 বছর বয়স্ক এই বৃদ্ধকে তার গ্র্যান্ডফাদারকে সে হত্যা করেছিল। এটা সব জায়গায় পাবলিশ হয়েছে এবং বিভিন্ন নিউজ পেপারে পাবলিশ হয়েছে এবং বিভিন্ন আপনার সোশ্যাল মিডিয়ার মধ্যে ওয়াইডলি আপনার সার্কুলেট হয়েছিল। জাজ সারা মনরো কুইন্স কাউন্সিল সেন্টেন্সিং অফ অলিভার অন থার্সডে 2021 সালের আপনার 2022 সালের আপনার জুলাই মাসে তাকে যখন সাজা দিয়েছিল তখন it was broadcasted from the Old Bailey. এটা ডাইরেক্টলি যে ওল্ড বেইলি সেন্ট্রাল ক্রিমিনাল কোর্ট যেটা আছে স্ট্র্যান্ডের মধ্যে, সেন্ট্রাল লন্ডনের মধ্যে, ওখান থেকে সরাসরি এটা প্রচার করা হয়েছিল জাজের স্পিচটা
দেখানো হয়েছিল। আমরা এখন কন্ট্রোল রুমকে রিকোয়েস্ট করব, আপনারা প্লিজ জাজের স্পিচটা একটু প্লে করেন এখন। You were diagnosed with autism at a young age and went to school for autistic children, but you did not thrive there. Your behaviour deteriorated further when your mother became involved in a same-sex relationship. You were in and out of care and irreparably damaged by your early childhood experiences and by your learning disabilities. Throughout your childhood and adult life, you had a very strong and positive relationship with your maternal grandparents. You loved and love your Nan very much, and she loved and still loves you. Her evidence at your trial was compelling and informative. You clearly displayed many of the recognised features of autistic spectrum disorder, and you lacked the ability to show empathy to others, with the exception of your Nan and, to some extent, your granddad, until shortly before his death. When you were 15 and 16, you sexually abused a very young female child, and in September 2016 you received a 6-year custodial sentence for a number of offences, including rape and an offence of in possession of indecent images of children. I pause there to record my firm view, as supported by the psychiatric evidence, that the offending in which you were involved was learned from your own childhood experiences, and your lack of empathy or understanding was exacerbated by and rooted in your autism. You have no other convictions. However, you were on licence from that sentence when you killed your grandfather. Days before you were sent to custody in 2016, your grandfather had a stroke which left him paralysed, save for the partial use of his right side. He was largely bedbound and looked after by your grandmother, supported by daily carers. While you were serving your sentence, you were the victim of violence at the hands of other prisoners. You were prescribed medication for your autism and depression whilst you were in custody. You were released on licence in September 2019. While you were still in custody, allegations came to light that your grandfather had himself committed child sex offences. Both your mother and your uncle expressed a serious desire and formed intent to kill your grandfather, and had to be dissuaded by your grandmother from doing so. From that time, your Nan lost all respect for her husband, who'd also been cruel to her and unfaithful during their marriage. Upon your release, you were given a flat about 7 miles away from where your grandparents lived. Initially, you were very house-proud and you did very well until the pandemic hit. You later found out about the allegations of sexual abuse involving your grandfather, and you told your Nan that you could not love him anymore, and that indeed you hated him. However, at that stage, you did not exhibit any violence towards him, nor express any desire to do so. COVID hit you very hard. You became obsessive about catching the virus and behaved in very extreme ways in order to avoid doing so. You also became paranoid about infecting your grandparents and avoided contact with them. Your mental health deteriorated as a result because you were isolated and separated from your grandmother. On Christmas Eve 2020, you went to your grandmother's house and asked her to help you to commit suicide by providing for you an overdose of tablets. You said that you wanted to die in her arms. She comforted you and she dissuaded you. You stayed at your grandparents' house for Christmas, but then returned to your flat on the 27th of December. From that date onwards, you would speak to your Nan on the phone 3 or 4 times every hour. On the 6th of January of 2021, you rang your Nan again, intent on killing yourself. She tried to persuade you not to do so,
but you called the RSPCA and asked them to collect your pet ferret, telling the operator that you were going to commit suicide. The operator noted that you were speaking most bizarrely and making very little sense. That call was recorded and the jury heard the nature of the things which you were saying, which were psychotic in nature. Of particular দর্শক, আপনারা শুনছেন জাজ সারা মনরো, কিংস কাউন্সিল ওল্ড ভ্যালি জাজ স্পিচ দিচ্ছিল ব্যান অলিভারকে, 25-year-old ইয়াং ম্যানকে আপনার সেন্টেন্সিং এর জন্য। তারা মানে আপনার বিভিন্ন ব্যাকগ্রাউন্ড গুলো, কেন সে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে, তার কারণগুলো একের পর এক সে বিশ্লেষণ করে যাচ্ছে, যে কি কি গ্রাউন্ড, কি কি কারণে তাকে যাবজ্জীবন লাইফ ইমপ্রিজনমেন্ট দিয়েছে। আপনার ওল্ড ভ্যালির জাজ একের পর এক কারণগুলো বলে যাচ্ছিল, এবং জাজ বলছে কি that he had used a kitchen knife, সে একটা কিচেন নাইফ আপনার ইউজ করেছিল to repeatedly cut his bed-bound victim's throat, যে তার যে মানে ব্যাডের মধ্যে আবদ্ধ শুয়ে থাকা, শয্যাশায়ী থাকা তার গ্র্যান্ডফাদারকে সে রিপিটেডলি একের পর এক ছুরিকাঘাত করে তাকে হত্যা করেছিল, তাকে একের পর এক ছুরিকাঘাত করেছিল উইথ সিভিয়ার ফোর্স, একদম খুবই মানে ফোর্সে সে ছুরি দিয়ে কেটে কেটে তাকে আপনার আঘাত করেছিল। and stab him in the mouth and eyes until he was utterly powerless, এবং তাকে স্টেপ করেছিল সম্পূর্ণভাবে সে নিষ্ক্রিয়, একদম নিস্তেজ হওয়া পর্যন্ত তাকে স্টেপ করে করে তাকে হত্যা করেছিল, এবং যখন সে আটারলি পাওয়ারলেস ছিল, তার কোনো শক্তি ছিল না নড়াচড়ার, এবং এইভাবে তাকে মানে ছুরিকাঘাত করেছিল। এই কথাগুলো আপনার জাজ মানে একের পর এক কারণগুলো দিয়ে যাচ্ছিল। জুরার্স হার্ট, যে জুরি আপনারা জানেন যারা ক্রাউন কোর্টের কেস, সেখানে 12 জন মেম্বার্স অফ দ্য পাবলিক, তারা এই কেসগুলো শুনে এবং শোনার পরে তারা একটা সিদ্ধান্ত উপনীত হয় যে সে এই ব্যক্তি দোষী মার্ডারের জন্য, এবং তখন জাজ দায়িত্ব হয়ে যায় জাজের সেন্টেন্স দেওয়াটা, যে সেন্টেন্সিং গাইডলাইন যেটা আছে সেটাকে ফলো করে। এবং jurors heard during the trial the brutal attack was carried out with the intention to kill, একটা উদ্দেশ্য ছিল তাকে হত্যা করার জন্য। এই হত্যা করার উদ্দেশ্য নিয়ে তার উপরে ব্রুটাল অ্যাটাক করা হয়েছিল, পাশবিক আক্রমণ তাকে করা হয়েছিল, এবং বিকজ হি ওয়াজ ভেরি অ্যাংরি, কারণ এই ইয়াং ছেলে 25 বছরের বয়স তখন ছিল 2021 সালে, সে খুবই ক্ষুব্ধ ছিল, সে রাগান্বিত ছিল at learning of allegations against his grandfather of historical sexual abuse, যখন সে শুনছে সে বিভিন্নভাবে একটা মানে হিস্টোরিক্যাল একটা সেক্সুয়াল অ্যাবিউজ করত মেয়েদেরকে, এবং এই অ্যাবিউজের কথা সে যখন সেক্স অফেন্ডার ছিল এই কথা যখন শুনছে, এবং সে খুবই রাগান্বিত হয়েছিল, রাগান্বিত হয়ে তাকে ছুরিকাঘাত করে হত্যা করেছিল। The court heard the defendant, who was born with a congenital hearing impediment, তার মানে জন্মগত তার একটা শ্রুতি প্রতিবন্ধকতা ছিল। এই ছেলেটা 25 বছর বয়স ছিল তখন 2021 সালে, জন্মগত ভাবে তার একটা শ্রুতি মানে শোনার একটা হিয়ারিং এর ইম্পেডিমেন্ট মানে প্রতিবন্ধকতা, তার এই শ্রুতি আপনার প্রতিবন্ধকতা ছিল, এবং হি গ্রো আপ ইন ডিফিকাল্ট টাইমস, সে খুব কঠিন সময়ের মাধ্যমে তার শৈশব এবং যৌবন সে অতিবাহিত করেছিল। With Judge Monroe, এবং জাজ মনরো সেটিং আউট হিজ ট্রাবলড ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, এবং একের পর এক বলে যাচ্ছিল কিভাবে তার একটা খুবই ডিস্টার্বিং পারিবারিক জীবন ছিল, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ছিল,
এবং আর্লি চাইল্ডহুড এক্সপেরিয়েন্সেস, যেটা তার খুবই অপূরণীয় ভাবে একটা মানে লাইফ ছিল, এটা সম্পূর্ণ লাইফটা ছিল না, একটা খুবই ডিফিকাল্ট আপনার চাইল্ডহুড ছিল, which she said had left him irreparably damaged. সে বলছে এই ছেলেটা একটা ড্যামেজড ইয়াং ম্যান, সে এতভাবে সে কঠিন জীবন যাপন সে করে আসছিল, তার শৈশব যৌবন সব দিক দিয়ে তার যে যে ডিফিকাল্টিটা পাস করে আসছে, এইটা তার একটা ইররিপেয়ারেবল ড্যামেজড ম্যান, সে একটা অপূরণীয় ভাবে ক্ষতিকর একটা ড্যামেজড ম্যান হিসাবে সে গ্রো করেছিল। এই কথাগুলো আপনার ওল্ড বেইলির জাজ সেন্টেন্সিং এর সময় বলছে। শুধু দেখা যাচ্ছে জাজেরা সবকিছুই আপনার বিবেচনা করে, মার্ডার করছে ওইটা অপরাধ আছে, কিন্তু তার যে বিভিন্ন কি কি কারণে মার্ডার করলো, তার কি কি মিটিগেশন গুলো কি কি আছে, তার হেলথ ইস্যু কি কি আছে, তার মেন্টাল ইস্যু কি কি আছে, সে কিভাবে ব্রট আপ হয়েছে, কিরকম ফ্যামিলিতে সে আপনার মানে জীবন যাপন করেছে, তার কঠিন জীবন যেটা ছিল সেগুলো, এগুলো সব আপনারা জাজের মুখে শুনছেন, সে বলে যাচ্ছিল। তার ফাদার লেফট হিজ মাদার, তার মাকে ছেড়ে গিয়েছিল, জাজ বলছে শর্টলি আফটার হিজ বার্থ, তার জন্মের কিছুদিন পরেই তার মাকে ত্যাগ করেছিল, ছেড়ে দিয়েছিল। অ্যান্ড হার নিউ পার্টনার, এবং তার নতুন পার্টনার, যে তার মা যখন আরেকজন নতুন পার্টনার দিয়েছিল, সে এক্সট্রিমলি ক্রুয়েল ছিল টু দ্য ডিফেন্ডেন্ট, তার উপরে খুবই ক্রুয়েল ছিল তার যে স্টেপ ফাদার খুবই ক্রুয়েল ছিল, যা যে কথা বলছে। হু ওয়াজ diagnosed with autism at a young age, bullied at school and in and out of care, she said. এবং জাজ বলছে কি সে তার অটিজম ছিল, তাকে ইয়াং এজে তার অটিজমটা ডায়াগনাইজ করা হয়েছিল, এবং জাজ বলছে কি সে কিন্তু স্কুলের মধ্যে অন্যান্যরা তাকে বুলি করেছিল, এবং সে স্কুলের মধ্যে ঢুকছে আর বাইর হয়েছে, কেয়ার হোমের মধ্যে আসছে আর গেছে, মানে এই ধরনের অবস্থা ছিল, তার কোনো একটা অ্যাক্টিভ একটা গুড মানে স্কুল লাইফ, চাইল্ডহুড লাইফ, ইয়াং লাইফ ছিল না। এগুলো সব জাজ আপনার বলছে। আমি এই কেসের আরো অনেকগুলো ঘটনা আছে, অনেকগুলো পয়েন্ট আছে, আপনারা জাজের মুখেই শুনবেন একের পর এক। আমরা জাজের স্পিচটা নেক্সট সেগমেন্টে আমরা প্লে করব। আপনারা দেখছেন যে জাজ সারা মনরো, কিংস কাউন্সিল, আগে আমরা কুইন্স কাউন্সিল কিউসি বলতাম, ওল্ড বেইলির জাজ আমার পাশে ছবি দেখছেন। এবং আমি শর্ট একটা ব্রেকে যাচ্ছি, ব্রেকের পরে আমি আবার ফিরে আসব। আমি আজম এন্ড কো সলিসিটরস এর প্রিন্সিপাল সলিসিটর শাফিউল আজম, সবাই আমার সাথেই থাকুন, আমি আরো প্রোগ্রামটা কন্টিনিউ করব এবং